নমস্কার সুধীবৃন্দ, বৈঠকি আড্ডার আসরে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে একটি ছোট গল্প, লেখক শ্রী সত্যজিৎ রায়। গল্পের নাম কনভে কাসেলের প্রেতাত্মা। আজ একটু অন্যভাবে পাঠ করা হবে এবং পাঠ করবেন সৌরভ। ভালো লাগলে চ্যানেলটা কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের আড্ডা। তারিণী খুড়ো তার এক্সপোর্ট কোয়ালিটির বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকেই বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা। সেটার কজন পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। বলে খুড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা সবাই জানি। এই সেদিন অবধি সারা দেশময় টোটো করে বেরিয়েছেন। ভারতবর্ষে ৩৩টা শহরে ৫৬ রকম কাজ করেছেন তিনি উপার্জনের জন্য। তবে ১ বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায়ী হোক আর চাকরিই হোক। এখন এই ৬৪ বছর বয়সে চরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন বেনেটোলা লেনে একটি ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো। বাবাও খুড়ো বলেন, আমিও বলি। ন্যাপলাকে একবার দাদু বলেছিল, তাতে খুড়ো মহা ক্ষেপে বললেন, এখনও বাস না পেলে অক্লেশে হেঁটে আসি, বেনেটোলা তো বালিগঞ্জ। দাদু আবার কি খুড়ো বলবি? আমি আর আমার পাড়ার ৫টা ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো, এলেই খবর চলে যায়, আর ৫জন তুরন্ত চলে আসে খুড়োর গল্পের লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আর্টের খাতিরে খানিকটা রং চড়ানো ছাড়া গল্পগুলো ১৬ আনা সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুড়ো। পুনে, বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি, ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটা চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুড়ো। পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরাপল্লী, তিচিনাপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসেছে। পুনার পুনে হতে অনেক দেরি। পল্টু, একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম, দুধ চিনি ছাড়া চা, আর খুড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চাটুর্যের বাড়ি। সে ফাগুসন কলেজের ইতিহাসের অধ্যাপক। কোডামায় মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসেছে একটা হোটেলের ম্যানেজার নিয়ে। আমার বয়স তখন ৩৪। পৌঁছবার দুদিনের মধ্যেই রাধানাথ নিয়ে গেল উকিল ঘনশ্যাম আপ্টের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডা বসে, পাঁচমেশালি আড্ডা, যাকে বলে মিক্সড ক্রাউড। আমরা ৩জন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, ম্যাকডরমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরন, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আকাশে, আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, ৩০ পৌঁছয়নি। তুখোর ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখে জলজলে দৃষ্টি। সে আসে হরিহরনের সঙ্গে দাবা খেলতে। তারা ঘুটিয়ে ঘর করেন, আর আমরা বাকি ৫জনে মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির অর্তা আপ্টে সাহেব নিজে। হ্যাঁ, আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই আড্ডা সৃষ্টি। কিছু লোক আছে যারা সাঙ্গপাঙ্গ ছাড়া বাঁচতে পারে না মোটে। এই সাঙ্গপাঙ্গ যদি তোষামোদে হয় তাহলে তো কথাই নেই। অবশ্যই আড্ডা সকলে যে আপটেকে তোষামত করে তা বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আকাশের মতো খোশ মেজাজের দারোগা আমি দুটি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটি ব্যাপারে কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনেতে। জালিয়াত কারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আকাশেকে তাই মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হলেন মিস্টার যোশী, তবে শ্রোতা হিসাবে তিনি চমৎকার। সব কথাই উদ্গ্রীব হয়ে শোনেন। হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, আবার দুঃখের কথায় তার জিভ দিয়ে চুকচুক চুকচুক শব্দ শুনে আপটের পোষা ডালমেশিয়ান বারান্দা থেকে লেজ নাড়তে নাড়তে কুশি কাছে চলে এসেছে। এ ঘটনা বহুবার ঘটেছে। আমার স্টকে হাজার গল্প, বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিটাও বেশ রপ্ত, তাই আমার একটা বেশ ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কী প্রসঙ্গে মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মার। দেখা গেল আপটে ছাড়া সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটেকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের শিল্পকথা সবেতেই ভূতের উল্লেখ আছে, কাজে ভূতে বিশ্বাস না করা কোনো কারণ থাকতে পারে না। আপটে তবু মাথা নাড়ে। সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার, খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল, ধাঁ করে ১০০০ টাকার বাজি ধরে ফেললুম। বললুম, ২ মাসের মধ্যে ভূত দেখিয়ে দেবো তোমায়। আপটে হেসে উড়িয়ে দিলে, বললে, সাবধান, ১০০০ টাকা খোয়া যেতে চলেছে তোমায়, এটা তোমায় বলে দিলাম।
অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে বেশ ভৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে তো দাবার মতো চাল ফেরত নেওয়া যায় না, কাজেই ব্যাকআউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন সাতেক বাদে আমাদের আড্ডায় এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ট শহরের বাসিন্দা, ভদ্রলোক পক্ষীবিদ। ভারতবর্ষে এসেছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডার জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছেই প্রথম দেখলুম সেই আশ্চর্য যন্ত্র। আমাদের নানান রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন, পুনায় এক জায়গায় তিনি নাকি হুতম প্যাঁচার ডাক শুনেছেন। সেইটি রেকর্ড করতে পারলেই তার নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। পেঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনও পাননি। কোথায় শুনলে ডাক? প্রশ্ন করলেন আপনি। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন। দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার খুব পূব পাশে। তারই কম্পাউন্ডে নাকি দুরাত আগে পেঁচারা ডাক ছিল। সাহেব ছিলেন গাড়িতে, সাথে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিলের ধারে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি। পেঁচা আর ডাকিনি। বাড়ির বর্ণনার অবস্থান শুনে আমাদের অনেকেই বললেন সেটা কনওয়ে ক্যাসেল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, অনেক সিভিলিয়ানও থাকতেন পুনা শহরে। ব্রিগেডিয়ার তাদের অনেকে রিটায়ার হয়ে যাবার পর পুনাতে বাড়ি করে সারা জীবন কাটিয়েও দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন সেরকম একজন সাহেব, তারই তৈরি বাড়ি ছিল এই কনওয়ে কাসেল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে। সে বললে, বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারত সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে ওই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও ছেলে দুটি মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনেই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার ঠিক 3 মাসের মাথায় কনওয়ে নিজেও মরে। কীভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা, সেই দিন থেকে বাড়িটা অভিশপ্ত বাড়ি বলে পরিচিত। কেউ আসে বাড়িতে থাকিনি, সকলের পক্ষে সম্ভবও হতো না, কারণ এত পেল্লাই বাড়ি মেনটেন করা তার মুখের কথা নয়। আসবাবপত্র যা ছিল সবই নাকি কনওয়ের এক আত্মীয় বিলেত থেকে সে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনওয়ে কাসেল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি যেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপনি। বাল গঙ্গাধর তিলকের সময়কার, বললেন রাধানাথ। 19বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেথব্রিজ নামে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিল এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসেলে তাদের গুপ্ত ডেরা করেছিল। পরে আত্মসমর্পণ করে, তবে তাদের লিডার আশ্রয়কারকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। কনওয়ে কাসেলের কেস খোঁজ করা হয়েছিল কি? আপনি প্রশ্ন করলেন। আগাসে হো হো করে হেসে উঠে বললেন, মিস্টার আপটে, পুলিশও মানুষ, তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল জাগিয়ে উঠেছে। ছেলেবেলা থেকে ডানপিটমো শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পরপর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতর 2-1টা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে এই যে একটা বড় সুযোগ। এর কিছুদিন বাদেই হেলমার সাহেব আবার এলেন আড্ডায়, তার টেলিফুঙ্কেন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বাঁ কবজিতে ব্যান্ডেজ। বললেন, কাঁটা চোপে নাকি হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুসংবাদ না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলুম, হুতমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালে ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত 12টার পর পেঁচাটা ডাকলেও সঙ্গে সঙ্গে মেশিন স্টার্ট করলুম, তখন শহরের অন্য শব্দপ্রাণী নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা, কিন্তু দেখো কি হয়েছে। শুনলাম পেঁচার ডাক। ছেলেবেলায় আমাদের বাদুরবাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে একটা শ্যাওড়া গাছ ছিল, তাতে একটা হুতম পেঁচা থাকতো, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতম তাতে ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যিই বড় ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত হলো না, সার্থক হলো না জেনে তার প্রতি মমতা হলো। বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড? প্রশ্ন করলো কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসেছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমা। মেশিনে গন্ডগোল বলে মনে হচ্ছে, এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 এইরকম। খুবই ক্ষীণ, কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে তাতে খুঁতখুত করবে তাতে আশ্চর্যের কিছু নেই। প্লে দ্যাট এগেন প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আকাশে।
তার শরীরটা টান, আর চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারগুলোর। হেলমার টেপটা ব্যাক করে আবার টানালেন। আকাশে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আকাশে কি ভাবছেন। হ্যাঁ, শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয় তো। ছোট পায়ে চালানোর কল, যাকে বলে ট্রেডল মেশিন। এইরকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা ক্যাসেলের ভিতর থেকে আসছে না অন্য কোথাও থেকে আসছে সেটা অবশ্যই বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু আকাশে স্থির করলেন যে কনভে ক্যাসেলে পুলিশের রেড হবে। আকাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়েছে সে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোশ মেজাজে কী হবে, অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিন্তু নিরাশ বোধ করছি। জালিয়াতরা যেখানে আস্ত না গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিন রাত্রিরে রেড আড্ডা, সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের আজকে রেড হবার কথা না? আমাদের হয়ে আপনি বিশ্বাস প্রশ্রয় প্রকাশ করলেন। আকাশে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সোফায় বসে পড়ল। হা 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 হা, ভাবতে পারো আজ বিকাল 5:30টায় সে গ্যাং ধরা পড়েছে। কোথায় কোথায়? আমরা সমস্যারে জিজ্ঞেস করে উঠলাম। নাসিক, বললেন আকাশে। তাহলে ওই শব্দটা? টেপ রেকর্ডারেই কোনো গণ্ডগোল হবে। ওটা বাইরে কোনো শব্দ না। কাল মাঝরাত্রিরে আমি কাসলের আশেপাশে ঘোরাঘুরি করেও কোনো শব্দ পাইনি। আর কিচ্ছু বলবার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলুন চুপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে তো ভালো কথা, তবে পুনার কনভে কাসেলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়। কিন্তু তাও বলতে হবে যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পরের মুহূর্তেই মনে হলো জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? কনভে কাসলে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি পাথরটা পেরে বসলাম। কে কে যেতে রাজি আছো বলো? যোশী গোড়াতেই বললে তার ধুলোয় অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া নাকি সম্ভব নয়। হরিহরন বললেন, আমি যেতে পারি, কিন্তু আপটে সাহেবেরও যাওয়া চাই। ভূত যদি থাকে সেটা ওরও চাক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপটে বললেন, ঠিক আছে আমি যাব, আর আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়ে যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন সঙ্গে টাকা রাখেন। বাজির টাকা ফেলে রাখার নিয়ম বিরুদ্ধ। আমি বললুম, তথাস্তু, তবে কালই হোক এক্সপিডিশন। এই সময় কুরেশি বললে যে তার নাকি 2 দিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে, ফিরে এসে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম। আগাসে এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন, এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কালকের ক্যাসেলের সদর দরজার যদি তালা দিয়ে বন্ধ থাকে তাহলে সেটা খোলার যন্ত্র বা জানলা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এই প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা যেটার উৎসাহ দাম, যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা ওর মুখ চাওয়াচাই করছি দেখে আকাশ একটু হেসে বললেন, কাজে বুঝতেই পারছো আমি ছাড়া তোমাদের বিশেষ গতি নেই। ভালোই হলো, শুধু জানলা দরজা ভেঙে খোলা সরঞ্জাম নয়, একটি আগ্নেয়াস্ত্রও থাকবে আমাদের সঙ্গে, এও কম ভরসা নয়। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রিরের দিকটা তবু একটু ঝিরঝিরে হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30টার সময় আমরা দুজন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাটা নির্জন, গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। আমরা দল বেঁধে এগোলাম কনভে কাসেলের দিকে। ফটক থেকে কাসেলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাহার ছিল রাস্তাটা, সেটা আঁচ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা জুড়ে একটা বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যে কোশ্মিনকালেও সেখানে ছিল সেটা আর বিশ্বাস হয় না। দলে আছে বলে রোগকে, না হলে যতই ডানপিটে হই না কেন, 80 বছরের মধ্যে যেখানে মানুষের পা পয়নি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যেটা ট্রেডল মেশিন চলতে শুরু করেছে সেটা তো অস্বীকার করা যায় না। আকাশে সদর দরজা ঠেলা দিতেই সেটা না একটা জান্তব আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। আর সেই ইঁদুর বাদুর পায়রা চামচিকে গিরগিটি ছুঁচো মেশিন একটা গন্ধের ধাক্কায় আমরা সকলে বেশ কয়েক হাত পিছিয়ে গেলুম। তারপর দুরু দুরু বক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। এটা ল্যান্ডিং। বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়, আর তার আগে একতলা সেরে তারপর দোতলায় যাবো, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলে তাতে সায় দিলে। আমরা সার বেঁধে গিয়ে ঢুকলাম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল এটা।
সারা ঘরে একটু আসবাব নেই ঠিকই, কিন্তু দেওয়ালে ধুলিমলিন অয়েল পেপারের উপর বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। খানতিনেক দেওয়াল বাতির মরচে ধরা ব্র্যাকেট রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাল লণ্ঠনার টানা পাকার হুক। এটার কড়িকাটেই বাদুর ঝোলার কথা। তবে তারা বোধহয় রাত্রিরে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানোয়ার, এরই মধ্যে কয়েকটা কি আর তোলা নেই? বাদুর না থাকলেও ছোটোখাটো চতুষ্পাদ প্রাণীতে কিছু রয়েছে, এটা মেঝের মধ্যে দিক ওদিক থেকে সরাত কুলুত কুলুত শব্দেই বুঝতে পারছি। এতক্ষণ সবাই একটু জমাট বেঁধে দল বেঁধে চলাফেরা করছিলাম। বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। পুলিশি দেখলেও একাই একটা টর্চ নিয়ে ঘরের পাশে একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপটিও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে, তারও নিজস্ব একটি টর্চ আছে। ভূত এখনও চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে তা আমি জানি না। হলঘরে একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে গিয়ে একটা প্যাসেজ পড়ল। সেটা ডাইনে বায়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পেছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে 5-6খানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটলো, যেটা ভাবতে আমার গায়ে লোম এখনও খাড়া হয়ে ওঠে। একটা গোঙানি শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বায়ের একটা দরজা থেকে পিছন ফিরে টলতে বেরিয়ে এলো কুরেশি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, সেটা বুঝতে পারছি। ঘাড় কুঁজো, হাত দুটো পেছনে, আর কনুইয়ের কাছে ভাঙা, হাতের আঙুলগুলো ফাঁক। আকাশের সঙ্গে সঙ্গে আমরাও দৌড়ে গেলুম কিরোশির দিকে। আপটিও এখন আমাদের সঙ্গেই রয়েছে। কী হলো কী ব্যাপার? আকাশে ব্যস্তভাবে প্রশ্ন করলে। পুলিশি কাঁপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভেতরে আলকাত্রা মাখা অন্ধকার। আকাশে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকে দেওয়াল ছাড়া কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতেই যা দেখলুম তাতে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ি ফাঁস দিয়ে বাজাটা আস্ত নরকঙ্কালের গলায়। ধন্যী ইন্সপেক্টর আকাশে। এই চরম আতঙ্কের মুহূর্ত সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনিই বোধহয় সেই স্বদেশী গ্যাংয়ের লিডার আস্ট্রিকার বলে মনে হচ্ছে। এই কারণে বেপাত্তা হয়ে গেছিলেন ভদ্রলোক। বাট আ স্কেলিটন ইজ নট আ গোস্ট। ঠিকই বলেছেন মিস্টার আপটে। এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি, বললেন কুরেশি। হঠাৎ সামনে কঙ্কালটা থেকে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? প্রশ্ন করলেন আকাশে। তার টর্চের আলো এখনও সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সা জালে মুড়ি দেওয়া কিসের যেন একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলাম জিনিসটা কী, আর পেরে একেবারে তাজ্জব বনে গেলুম। এই যে দেখছি এটা ট্রেডল মেশিন, এখানে ছাপা যন্ত্র কী করছে? আকাশে ব্যাপারটা একটা সহজ এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ঝাপার কল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপত্র লুকিয়ে ছাপবার জন্য কলের দরকার হতো, আর 2, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে অনেক শোনা গেছে। রাধানাথ এ কথায় সায় দিল। মাথার উপর ঝুলন্ত কঙ্কাল আর তার নিজে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন অতীতের যুগে সাক্ষ্য দিচ্ছে। আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম, যখন এসেছে তখন সারা বাড়িটা না দেখে ফিরবো না। আমি অবশ্যই কথাটা সবচেয়ে বেশি জোর দিলাম। কঙ্কাল যেন মৃত ব্যক্তি দেহের পরিণাম, তার আত্মা কী অবস্থায় আছে তা কে বলতে পারে? প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসেছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো। ঘণ্টার রেশ মিলিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সেই ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডল মেশিন চলতে শুরু করেছে, আর তার শব্দে সারা কনভে ক্যাসেল গম গম করছে। সেই সঙ্গে মাথার ওপর ডানা ঝটপটানি শুরু হয়েছে, কারণ ঘুলগুলির বাসিন্দা পায়রাগুলোর ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা 6 জন রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরের দিকে যাবার কোনো মানে নেই, কারণ জানি যে সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো এই আস্টেকারই এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর একসময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনা এড়াবার জন্য গলায় দড়ি দিয়ে মরেছে। আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার প্রেতাত্মা ট্রেডল মেশিন চালিয়ে এসেছে। তার মানে হেলমানের রেকর্ডে যে শব্দটা ছিল এটা তারই শব্দ। কনভে ক্যাসেল থেকে বাইরে বেরোনোর পর বেশ খানিকক্ষণ কারোর মুখে কোনো কথা নেই। হরিহরন অসুস্থ বোধ করতে সে তার গাড়িতে উঠে বসে পড়ল। কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডস সিডানে ওঠার আগে সে আমার হাতে একটা খামদড়ি দিয়ে বলল, 10 রুপি নোটস, গুনে নাও। আমার তখন রীতিমতো অস্বস্তি লাগছে, তবে এ তো আর এলেবেলে খেলা নয়। আ বেট ইজ আ বেট। খাম থেকে নোটের গোছটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলুম, 10খানাই আছে। 3 দিন পরে এক হোটেলের সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমি খাওয়ালুম।
তখনকার সস্তা গন্ডার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। হ্যাঁ, আজ হলে বড় হোটেলে 7 জনের 5 কোর্স ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা